তোমাদের সকলকে স্বাগত দ্বিতীয় দিনের পুরুলিয়া ভ্রমণের গল্পে। আমরা লেকের দিকে চলেছি সূর্যোদয় দেখতে। কালকে সূর্যাস্ত দেখতে পারিনি আমরা, ওয়েদার খারাপ ছিল। তো আজকে আমরা সূর্যোদয় যদি দেখতে পারি এবং তোমাদের দেখাতে পারি সেই জন্য লেকের দিকে চলেছি। আর এই দেখো, এখন ঘড়িতে সকাল 5:20। এই হচ্ছে পরিবেশ। আকাশ আস্তে আস্তে লাল হচ্ছে। সূর্যোদয় কি দেখতে পাবো, এই প্রশ্ন নিয়েই আমরা এগিয়ে চলেছি লেকের দিকে। এই হচ্ছে ভোরবেলা বরন্তী লেক। দাদা, যে সানরাইজ দেখা যাবে? কোন জায়গাটা যাব? কোন জায়গাটা? আচ্ছা, ভোরের যে নিস্তব্ধতা, একটু কান পেতে শোনো পাখির ডাকগুলো। আর ওই যে পূব আকাশে উনি উঁকি দিতে চলেছেন। যে দেখো, উনি কিন্তু উঁকি দিয়ে দিয়েছেন। একদিকে লেক আর একদিকে এই যে সানরাইজ হচ্ছে। এই দেখো, আকাশ লাল করে ভোরের সৌন্দর্যকে আরো বিকশিত করে সূর্যি মামা কিন্তু তার কাজ আরম্ভ করে দিয়েছে। তোমরা কি দেখতে পাচ্ছ একটা অপূর্ব সানরাইজ? বরন্তী অ্যাকচুয়ালি আমাদের নিরাশ করেনি। কালকে সানসেট দেখতে পাইনি, মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আর আজকে কিন্তু আমরা সানরাইজ দেখতে পাচ্ছি। এই দেখো, সকালের সমস্ত আশা জাগিয়ে রঙিন আভা ছাড়িয়ে এই যে সূর্যি মামা। ভোরবেলা কি অপূর্ব লাগছে দেখো। দিগন্ত বিস্তৃত এই লেক, তার জল আর সূর্য, এক অপূর্ব সানরাইজের সাক্ষী থাকলাম এই বরন্তী লেকের ধারে। মনে হচ্ছে দিগন্ত বিস্তৃত একটা প্রান্তর, যেখানে কেউ নেই, শুধু তুমি আর সামনে দেখো এই সূর্য। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, মানে প্রাণ ভরা অক্সিজেন নেওয়ার মতোই জায়গা বরন্তী। এই হচ্ছে ভোরবেলার স্নিগ্ধ একটা পরিবেশ। রাস্তাটা শুধু দেখো, মনে হচ্ছে না আমরা এই রাস্তা ধরে যদি সোজা চলে যাই তাহলে পাহাড়টার বুক ছিঁড়ে ভেতরে কোথাও ঢুকে যাব। আর আস্তে আস্তে দেখো, ইনি
তার যে দ্যুতি সেটা প্রসারিত করছেন, আমাদের একটা নতুন দিনের সূচনাকে ঘোষণা করছেন। কি অপূর্ব লাগছে শুধু দেখো। এখন ভোর 6টাও বাজেনি, 5:50 এরকম হবে। 5:37-এ সূর্যোদয়ের কথা ছিল, ঠিক 5:37-এই উনি দেখা দিয়েছেন। আর বরন্তী লেকের ধারে অসম্ভব সুন্দর একটা পরিবেশ। তুই হাঁটছিস, একটা তুলে নিচ্ছি। আমি তোর ফোনটা হাইজ্যাক করে নিয়ে যাব, নিয়ে তো আর খুলতে পারবি না। আজকে সকালবেলা, এখন ঘড়িতে 7:15-20 বাজে, আমরা বেরিয়েছি বিহারীনাথের উদ্দেশ্যে। বিহারীনাথ হচ্ছে বাঁকুড়ার সর্বোচ্চ শৃঙ্গ। তার তলায় একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরটা বহু প্রাচীন। তো সেটা দেখতেই বেরিয়েছি। আর তোমাদের তো সবসময় বলি যে ডেস্টিনেশন তো আছেই, কিন্তু পথের সৌন্দর্যকে তো ভুললে চলবে না। তাই পুরুলিয়ার বাঁকে বাঁকে আমাদের জন্য সৌন্দর্য অপেক্ষা করে আছে। আমরা গাড়ি থামাতে বাধ্য হয়েছি। এখানের চারদিকের যে পরিবেশ সেটা তোমাদের আমি দেখাচ্ছি, এতটাই সুন্দর। আর এখানে তো ফটো সেশনও আরম্ভ হয়ে গেছে, আমাদের গ্রুপ মেম্বাররা সবাই ফটো সেশন করছে, আমিও করব। চলো আর তোমাদের দেখাচ্ছি কত সুন্দর এই জায়গাটা। কি সুন্দর না জায়গাটা, ল্যান্ডস্কেপটা দেখো শুধু, মানে অদ্ভুত ল্যান্ডস্কেপ। ও মনের সুখে মিলিয়ন ডলার ছবি হচ্ছে সব। হ্যাঁ একদম সেম সেম শাড়ি সব। কোমর ধরে ধরে আয় আয় কোমর ধরে পজিশন আগে কাঁধ ধরলে এবার কোমর ধরবে। চলে এসো এইদিকে, চলে এসো। এইভাবে নামতে থাকবে নাকি সব করতে? ও মাঝখানেই থাকবে। চলে, এই তো দেখতেই পাচ্ছ ফটো সেশন। আমরা অবশ্য এখন এইদিকে থাকাচ্ছি, এটা ভিডিও, আর এইদিকে স্টিল। কি করব? তাকাও। অদ্ভুত অদ্ভুত সব অদ্ভুত অদ্ভুত ছবি। তাদের ছবি তুলছি, সেটা ভাব, সেটা বল। ক্রিস্টাল ক্লিয়ার, এটা ক্রিস্টাল ক্লিয়ার। এটা হয়তো ডাটাগুলো তোলেও না, দিয়ে পড়ে পড়ে। এই যে এখানে আমরা বিহারীনাথ পাহাড়ের কাছে এসছি। আর দেখো এখানে, দেখো যে মন্দিরটা বহু প্রাচীন মন্দির, আর লেখা আছে দেখো জয় বাবা বিহারীনাথ। এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে। আর এই হলো মন্দিরের প্রবেশদ্বার। বিহারীনাথ মন্দিরের ঠিক উল্টো দিকে একটা পুকুর আছে, দেখো এত শান্ত নিরিবিলি পরিবেশ, বেশ ভালো লাগছে। বিহারীনাথ প্রাচীন মন্দির রে, শিবের মন্দির। হ্যাঁ শিবের মন্দির, কিন্তু ভেতরে অনেক দেবদেবীর মূর্তি। হ্যাঁ বিহারীনাথ পাহাড়ের পাদদেশেই বিহারীনাথ মন্দির। আর পরেশনাথটা মাথায়। আমরা পুরুলিয়া থেকে এখন বাঁকুড়া জেলায় এসেছি। বাঁকুড়া জেলার যে সর্বোচ্চ শৃঙ্গ বিহারীনাথ, সেই বিহারীনাথ পাহাড়ের ঠিক পাদদেশে বিহারীনাথ মন্দির। আর ওই মন্দিরটা খুবই প্রাচীন। এই প্রাচীন মন্দিরের উল্টো দিকেই দেখো একটা পুকুর আছে, শান্ত নিরিবিলি পরিবেশে একটা পুকুর। আর আমরা পুকুরের ধারেই এখন, মন্দিরের ভেতর ঢুকিনি। শুনেছি মন্দিরের ভেতরে শিবের মন্দির হওয়া সত্ত্বেও ভেতরে অনেক দেবদেবী পূজিত হয়। তো আমরা এখন মন্দিরের প্রবেশদ্বারের কাছে যাব এবং ভেতরে ঢুকবো। জুতো পরে যাওয়া যাবে নাকি খুলতে হবে? প্রধান যে শিব মন্দির, বিহারীনাথ ধাম যেই জন্য শিবের মন্দির, সেই প্রধান শিবের মন্দির এটাই।
আর আশেপাশে দেখো অনেকগুলো মন্দিরের চূড়া তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন দেবদেবী এখানে পূজিত হয়। মহাকাল ভৈরব মন্দির দেখো, বিষ্ণু মন্দির, আর ভেতরে বিষ্ণু দেবতার মূর্তি দেখতেই পাচ্ছ, অতি প্রাচীন একটা মূর্তি। রাধা কৃষ্ণ মন্দির, ভেতরে দেখো রাধা কৃষ্ণের মূর্তি আছে। রামকৃষ্ণ সারদা মণি, তাদের জন্য এই মন্দির গৃহটি। মনসা মন্দির, সানি ওয়েদার তো। আর এই যে বিহারীনাথ, জয় বাবা বিহারীনাথ লেখাই আছে, দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা। দেখো এটা একটা সুন্দর চাতাল মতো করা আছে। এটা হনুমান মন্দির, হনুমান মন্দির, হনুমান মন্দিরে হনুমানজির মূর্তি। এটা বাঁকুড়া জেলা। মনস্কামনা পূরণের জন্য এখানে লোকে কত ঘোড়া দান করে গেছে দেখো, ওই জয় বাবা বিহারীনাথের উদ্দেশ্যে। তারপরে কি এই শিল্পী গানটা তো গা। এক সেকেন্ড দাঁড়া। তুই কর না। না না, আমি স্লো মোশনে তুলবো। না, স্লো মোশনে গান আসবে না। ও তাহলে গান না আসুক, না আসুক। আচ্ছা না, গান তো আসবে। আচ্ছা ভিডিওটা পাঠাবি না, সব ভিডিও আছে। হ্যাঁ কর। যাও 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 গো এবার যাওয়ার আগে তুমি বেশি ভরাস না। এই গানটা হচ্ছে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার আগে। হ্যাঁ সত্যিই তো, বসন্ত, পুরুলিয়া সব একাকার, আর তার মাঝে আবির তো থাকবেই, তাই না? এটা খুব স্বাভাবিক। তো আমরা বন্ধুরা মিলে একটু আবির খেললাম, আর সেটাও বা কোথায়? বিহারীনাথে। তো ভীষণ ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর। তো এখন আমরা আবার হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি এবং সেখানে গিয়ে ব্রেকফাস্ট করব, করে আবার সাইট সিন বাকি আছে, দেরিও হয়ে গেল আমাদের। এটা তো কারণ প্রেমিসেস মানে এদিক দিয়ে আমরা বেরিয়ে তোমার এই রিসর্টটার প্রেমিসেস। সবাই কুকুরকে দেখতে যাবে। এই যে এটা তখন নতুন ছিল। হ্যাঁ, এই বিল্ডিং তোমাদের ওই প্রিমিয়াম রিসর্টটার উপর দিয়ে যাবে নাকি? যাওয়ার সময় যাবো, হোটেল থেকে যখন চেক আউট করে যাবে, বেরোবো। একটুখানি দেখিয়ে দেবে তো বাইরে থেকে। হ্যাঁ, কারণ পরের বার আমরা এসে ওখানে থাকবো, বুঝলে? যে হ্যাঁ। আর তুমি কিন্তু পলাশ ফুটিয়ে রাখবে। এই আগস্টের ট্যুর শুরু হবে নেতারহাট, রাঁচি, বেতলা। হ্যাঁ হ্যাঁ, নেতারহাটটা খুব ভালো। ওটাও আমরা একবার করবো। হ্যাঁ। আচ্ছা, ওটা দেওঘরের সাথে কম্বাইন করা যায়? করা যায় না, না? দেওঘরটা একটু আলাদা। নেতারহাট করলে যে সময় করবো, নাশপাতি নাশপাতি বাগান পুরো ভর্তি গাছ। ছয় না। না না, আমরা নিজেরা সবাই খেয়ে নিয়েছে। জানে, এরা খেতে জানে। দেখো বোনা দিদি খান না, হ্যাঁ, দারুণ লাগবে। ওটা তো একদম দেখুন না। এখন ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি। এটা দেখো, লুচি আর সাদা আলুর তরকারি। লুচি না, এটা অ্যাকচুয়ালি পুরি, মানে এতে আটাও আছে, হেলদি। এর সঙ্গে বোধহয় মিষ্টি বা এইসব কিছু আছে, যেটা পরে আসছে। আফটার ব্রেকফাস্ট, যদিও ব্রেকফাস্ট আমরা আজকে অনেকটা পরে করলাম, তো আফটার ব্রেকফাস্ট আমরা বেরিয়ে গেছি। আমাদের আজকে এখন ডেস্টিনেশন হচ্ছে
গড় পঞ্চকোট। গড় পঞ্চকোটে কিছুক্ষণ কাটাবো। ওখানের ঐতিহাসিক ব্যাপারটা কি আছে, ওখানে সিংদেও পরিবারের যে গড় ছিল ওটা, সেই জায়গাটা তোমাদের হিস্ট্রিটা একটু বলবো, ঘুরে দেখবো। আর তারপরে মাইথন আমাদের দেখার ইচ্ছা আছে, কল্যাণেশ্বরী দেখার ইচ্ছা আছে। ইচ্ছা তো অনেকেই আছে, কিন্তু আমাদের ট্রেন ধরতে হবে। দেখা যাক কতটা কভার করতে পারি আমরা। চলো যাওয়া যাক। আমরা এখন গড় পঞ্চকোটে এসে উপস্থিত হয়েছি। আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটা পঞ্চকোট মন্দির। অ্যাকচুয়ালি পঞ্চকোট রাস মন্দির বলা হয় এটাকে। 5টা চূড়া আছে, সেই জন্য এটা পঞ্চকোট। পঞ্চকোটে অ্যাকচুয়ালি সিংদেও রাজাদের রাজত্ব ছিল, এবং সিংদেও রাজাদের নির্মিত একটা গড় এখানে ছিল। এই ক্রমাগত এক্সকাভেশনের পরে অনেক খনন কার্য যেটা হয়েছে, তার ফলে অনেকগুলো মন্দির উদ্ধারপ্রাপ্ত হয়েছে। আর এখন তো রাস মন্দির যেটাকে সংরক্ষণ করা হয়েছে, এটাই প্রপার একটা মন্দির হিসেবে আমরা দেখতে পাচ্ছি। বাকিগুলো ধ্বংসস্তূপ। আরও হিস্ট্রি আছে, চলো যেতে যেতে বলবো। আর তোমরা দেখতে থাকো এই ধ্বংসাবশেষ, এবং এটা অবশ্যই একটা হেরিটেজ সাইট পুরুলিয়ার। তোমরা এলে অবশ্যই গড় পঞ্চকোটে আসবে। গড় পঞ্চকোটের রাস মন্দির দেখো, কি সুন্দর টেরাকোটার কাজ এর গাতে আছে, এবং সেটা কালের নিয়মে আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত। কিন্তু এই মন্দিরটিকে স্পেশালি সংরক্ষণ করা হয়েছে, যার জন্য আজ এটা হেরিটেজ সাইট। কি সুন্দর দেখো, জাস্ট মানে ভাবা যায় না তখন এই সিংদেও রাজারা এত বছর আগে যে গড় নির্মাণ করেছিলেন, তার নির্মাণ শৈলীর তো প্রশংসা করতেই হয়। যে কর্নার থেকেই রাস মন্দিরকে দেখছি অবাক হয়ে যাচ্ছি। জাস্ট এর নির্মাণ শৈলী, এর ইতিহাস সত্যি মনোমুগ্ধকর। দেখো, এটা লক্ষ্মী মন্দির ধ্বংসস্তূপ এখন। আর এখানে কালী মন্দিরও দেখা যাচ্ছে। এই যে এই মিনার, এটা এখানেও একটা সংরক্ষণের কাজ চলছে, তবে বাইরে থেকে এটা বন্ধ এখন, এখানে ঢোকা যাচ্ছে না। গড় পঞ্চকোটে এসে উপস্থিত হলাম। গড় পঞ্চকোট তোমাদের বললামই যে এটা সিংদেও রাজাদের তৈরি একটা অ্যাকচুয়ালি গড়। অনেকটা এলাকা জুড়ে বিস্তৃত এই গড়, যদিও ম্যাক্সিমাম জায়গাটাই ধ্বংসপ্রাপ্ত। এবং ধ্বংসপ্রাপ্ত কাদের দ্বারা জানো? বর্গী আক্রমণে। তোমরা প্রত্যেকে হিস্ট্রিতে পড়েছো যে আলীবর্দী খাঁ যখন বাংলার মসনদে ছিলেন, তখন নাগপুরের ভোঁসলে যারা বর্গী নামে পরিচিত ছিল, তারা এই গড় আক্রমণ করে, এবং সিংদেও রাজাদের কাছ থেকে এই গড়ের যে অধিকার, সেটা মানে অ্যাকচুয়ালি টোটাল জায়গাটারও অধিকার করতে চেয়েছিল। সেটা অধিকার করতে না পেরে এই যে কোট যে মন্দির, তার যে গড়টা, সেটাকে পুরোটা ধ্বংস করা হয়। এবং এখানে কথিত আছে যে সিংদেও রাজাদের মধ্যে জগৎ সিংদেও, এটা কথিত অবশ্যই, উনি ছত্তিশগড়ের রাজা ছিলেন। ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই জায়গায় উনি রাজত্ব করতেন। তো উনি একবার এই অঞ্চলের ওপর দিয়ে পুরী যাচ্ছিলেন। তো তখন ওনার ওয়াইফ সন্তান সম্ভবা ছিল। তো এখানে রাজা যখন তার ক্যাম্প করেছিলেন, হল্ট নিয়েছিলেন বিশ্রাম নেওয়ার জন্য, তখন তো ওই ঘোড়ায় করে পায়ে হেঁটে এইভাবে যাওয়া হতো। তো সেই সময় ওনার রানী এখানে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। সেই পুত্র সন্তানকে মৃত পুত্র সন্তান, মানে রাজা ভেবেছিলেন এবং রানী ভেবেছিলেন যে সন্তান মৃত। তো সেই অবস্থায় পুত্রকে ফেলে ওনারা পুরীর উদ্দেশ্যে আবার যাত্রা করেন। কিন্তু সেই পুত্র অ্যাকচুয়ালি জীবিত ছিল।
এবং সে 7 জন কৃষক, এই অঞ্চলের 7 জন কৃষক তাকে প্রতিপালিত করে এবং তার নাম দেয় দামোদর। সেই দামোদরের নাম অনুযায়ী এখানে দামোদর নদী যে বয়ে চলেছে, সেই দামোদর নদীও বলা হয়, মানে এটা সবই হিস্ট্রি এবং সেটা কতটা সত্যি জানা যায় না, তবে দামোদর নদীও নাকি ওই দামোদরের নাম অনুসারে। যাই হোক, এই সিংদেও যে দামোদর সিংদেও সে কিন্তু এখানে আবার সিংদেও রাজত্ব প্রতিষ্ঠা করলেন। রাজার রক্ত যাবে কোথায়? তো এই সিংদেও রাজত্ব এখানে বহুকাল ছিল। হাম্বিররা ওরা কিন্তু সিংদেওদের কাছ থেকে ওটা দখল করে নিয়েছিল। পরবর্তীকালে সিংদেও রাজারা আবার হাম্বিরের কবল থেকে এই জায়গাটা ছিনিয়ে নিল। কিন্তু যখন আলীবর্দী খাঁ 1740 সালে মসনদে এলেন, তখন উনি এই জায়গার ওপর নজর দিলেন। তিনি কি বললেন? তিনি ওই নাগপুরের ভোঁসলেদের বললেন যে আলীবর্দী খাঁকে অ্যাকচুয়ালি হাঁটানোর ব্যবস্থা করা হচ্ছিল, কারণ আলীবর্দী খাঁ মসনদে সেটা অনেকেরই পছন্দ হচ্ছিল না। তো আলীবর্দী খাঁকে কমজোর দেখানোর জন্য বর্গী আক্রমণ এখানে হয় এবং এই বর্গী আক্রমণ করেছিল নাগপুরের ভোঁসলেরা, যারা মহারাষ্ট্রিয়ান কিন্তু আমরা জানি তারা বর্গী নামে পরিচিত। সেই বর্গীরা এই জায়গা দখল করলো, ধ্বংসস্তূপে পরিণত করলো, কিন্তু হেরিটেজ তো নষ্ট হয় না, তাই না? হেরিটেজকে বাঁচানোর দায়িত্ব আমাদের সরকারের। এবং এখানে এসে আমি যেটা দেখছি যে অনেক জায়গা ধ্বংসস্তূপ, আগাছায় ভর্তি, আবর্জনায় ভর্তি। তো সরকারের কাছে আমাদের তরফ থেকে বিনীত অনুরোধ যে এই রকম হেরিটেজ জায়গাগুলোকে অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করুন এবং সেই অনুযায়ী চারদিকে ইনস্ট্রাকশন দিন। এবং এই গড়ের যে ইতিহাস সেটা দেখলাম না কোথাও বোর্ডে লেখা আছে, সেটা লিখে দেওয়া কিন্তু আমার মনে হয় ভালো। আর একটা কথা, যে এখানে যদি কেউ থাকতে চাও গড় পঞ্চকোটে, তাহলে গভর্নমেন্টের চারুলতা রিসর্ট আমার মনে হয় বেস্ট। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সন্ধেবেলা ওয়াচ টাওয়ার থেকে অনেকটা জায়গা দেখা যায়। এছাড়াও বন দপ্তরের রিসর্ট আছে, তবে বন দপ্তরের রিসর্টের একটা তোমাদের কি বলবো, এটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি, সার্ভিস নাকি খুব ভালো নয়। আর অনেক দূরে দূরে কটেজ বনের মধ্যে বলে ওখানে পোকামাকড়ের উপদ্রব আছে। সুতরাং যারা বাচ্চাদের নিয়ে আসবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন। তো চারুলতা রিসর্ট সেই ক্ষেত্রে আমি বলতেই পারি যে একটা ভালো প্রপার্টি, এখানে থাকলে আপনারা থাকতে পারেন। এই আর পেছনে টিকিটগুলো দেখছেন, ওটা হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ির ধ্বংসাবশেষ। এই যে রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখতেই পাচ্ছ। আর তোমাদের যেটা বলছিলাম যে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, আমাদের দেশকে, তার হেরিটেজ সাইটকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের। সেটা যদি না সচেতন হয় সাধারণ মানুষ, তাহলে এই হেরিটেজগুলোও একসময় থাকবে না। পুরো এলাকা জুড়ে এই ধ্বংসাবশেষ। গড় যে সেটা আর বলে দিতে হয় না। এটা কিছু বানানোর ছিল, টয়লেট ফয়লেট বানানোর চেষ্টা হচ্ছে, উনি এটা পরে কারে, আমাদের এই সময় কারে। হ্যাঁ, এটা ধ্বংসাবশেষ না। ওইটা হচ্ছে রাজবাড়ির মেন গেটের একটা অংশ ছিল। এই যে দেখো পাতাল হনুমান। পাতাল হনুমান মানে এটা তো সবটাই খনন কার্যের ফলে আমরা বার করেছি, এক্সকাভেশন হয়েছে বলেই আমরা এতগুলো ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি। তো এই পাতাল হনুমানকেও ওইভাবেই বার করা হয়। এই হচ্ছে গোটা 360 ডিগ্রি একটা ভিউ, যেখানে ছড়ানো ছেটানো ধ্বংসাবশেষ। এই দেখো আমরা পানসেতে চলে এলাম। পানসেত
পুরুলিয়া আমাদের হতাশ করেনি, সত্যি কথা। আর এই যে পাঞ্চের ড্যাম, দারুণ লাগছে দেখতে। পঞ্চকোটে আমরা একটু গরম পেলাম, ভাবছিলাম সারাদিনটা কিরম যাবে। আরো কয়েকটা স্পট আছে এখানে, তো একদম এই ছিল আমাদের দুদিনের সারথি। আর সবাই এখানে বসে আছে, দেখো কি সুন্দর লাগছে। আমাদের প্রিয় মাইথন ড্যাম। এখন সূর্য একদম মাথার ওপরে, ভীষণ গরম এই জায়গাটায়, তাও জলের কাছে বলে অতটাও বেশি লাগছে না, খুব সুন্দর লাগছে। আমার বাকি সঙ্গীরা ওরা স্পিড বোটে গেল। আর এখানে দেখো এই নৌকোগুলো দাঁড়িয়ে আছে, কি সুন্দর ভাইবসটা লাগছে, দারুণ লাগছে। এই তো পাহাড়ে ঘেরা মাইথন ড্যাম, অনেক দিন দেখার ইচ্ছে ছিল। একদম কাছে আমি জলে চলে এসেছি। ব্যাগ রেখে দিয়ে যাবো। ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, ব্যাগটা করা পড়ে গেলে ব্যাগ এখানে ঝুলাবো কি করে বল? যেদিকে রোদ থাকবে সেদিকে ঢুকে যাবে। ছবিটা ভালো করে ভিডিও হচ্ছে। পিছন দিকে হেলমেট, কিন্তু পিছন দিকে হেলমেট है। আমরা এখন এসে উপস্থিত হলাম কল্যাণেশ্বরী মন্দিরে। দেখো এই যে কল্যাণেশ্বরী মন্দিরের প্রবেশের যে তোরণ সেটা দেখা যাচ্ছে, আর এখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। তো বলা হয় যে সন্তান কামনায় দম্পতিরা এখানে পুজো দিতেন পূর্বে, এবং আগে নরবলিও হতো। এখনো এখানে এই মন্দিরে বলি প্রথা প্রচলিত। কল্যাণেশ্বরী মাতার মন্দির 1377। পুজোর সামগ্রী সমস্ত বিক্রি হচ্ছে, দুদিকে দোকান। গিফটের জন্য বিভিন্ন জিনিস এখানে বিক্রি হচ্ছে।
এই যে পুজোর সামগ্রী। এই যে প্রবেশদ্বার মা কল্যাণেশ্বরী মন্দির। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। অনেক দূর দূর থেকে মানুষ আসে, এই যে সব মানত টানত করেছে দেখতেই পাচ্ছ। ঘন্টা বাজা হয় এখানে। পুজোর সামগ্রী কত দিচ্ছেন দাঁড়ান না, জিজ্ঞেস করে না। ওটা রেখে দিন, ওটা দিন আর মালা এটা দিন, সিঁদুর আলতা দিয়ে দিন, ব্যাস। এই হচ্ছে মন্দিরের অভ্যন্তর। দেখতেই পাচ্ছ এখানে কত লোক মানত করেছে। প্রাচীন মন্দির কল্যাণেশ্বরী, বহু পুরনো। তো জয় ব্যাগটা কোথায় রাখলি? ব্যাগ কোথায়? ব্যাগটা নিয়ে এসো না। কল্যাণেশ্বরী এখানে পূজিত হন। ব্যাগটা নিয়ে এসো। আমি তো তোমাদের কাছে রেখে এসেছি। নিয়ে এসো তাহলে ব্যাগটা। মন্দির কালারফুল লাগছে দেখতে বেশ। জন্য এখানে ছোটখাটো রেস্টুরেন্ট আছে, দেখো রান্নাবাটি, কৃষ্ণ হিন্দু হোটেল, যেখানে খাওয়া দাওয়া তোমরা করতেই পারো, বাজেট খাওয়া দাওয়া। দুপুরের লাঞ্চ, এখন আমাদের লাস্ট ডেস্টিনেশন দেখা হয়ে গেছে কল্যাণেশ্বরী মন্দির। এখানে কাটিটি খাচ্ছে, থালি সিস্টেম বলতে। আর এখানে সাথী বসে আছে। ভাতটা খেতে ভালো লাগছে না বলে আমি রুটি খাচ্ছি আর একটু তরকা নেব। রুটি আর তরকা খাচ্ছি আর তার সঙ্গে চিপস। আফটার লাঞ্চ আমরা NH-19 ধরে এখন আসানসোল স্টেশনের দিকে যাচ্ছি। তো আসানসোল থেকে আমাদের 5:30 ব্ল্যাক ডায়মন্ড আছে। ব্ল্যাক ডায়মন্ডে করে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা হব। স্টেশন, আমরা এখন ওভারব্রিজে আছি। প্ল্যাটফর্ম নাম্বার 5-এ আমাদের ব্ল্যাক ডায়মন্ড আসবে। धनबाद हावड़ा ब्लैक डायमंड एक्सप्रेस 5 प्लेटफॉर्म। এখন ঘড়িতে 5:53 বাজে আর ঝড়ের গতি দিয়ে ছুটে চলেছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের এই ঝটিকা একদিনের যে পুরুলিয়া ট্রিপ, সেটা 100% সাকসেসফুল।
থাকলেও আমরা সেই স্বপ্ন পূরণ করব। যাই হোক, এই বাজেট ট্রিপ অর্গানাইজেশন এরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং এই সংস্থাটার সঙ্গে ঘুরলেই বুঝতে পারবে এরা কতটা আন্তরিক। সবসময় এরা চেষ্টা করে যে কী করে যারা যাত্রী বা ওদের সঙ্গে যারা আছে তাদের কীভাবে কমফর্ট দেওয়া যায় এবং সেটা সাধ্যের মধ্যে সাধ্যপুরো। এই ভবঘুরে.com-এর যে ডেসক্রিপশন বক্সে আমি ওদের লিঙ্ক দিয়ে দেবো, ওদের ফেসবুক পেজে, আর ওদের ফোন নাম্বারও আমার দেওয়া থাকবে। যারা এরকম বাজেট ট্রিপ করতে চাও ওদের সঙ্গে, তারা কিন্তু ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে দিতে পারে। আর এটা বলতেই পারি যে ওরা নিরাশ করবে না। অন্তত আমার ওই একদিনের ঝটিকা সফরে, যেহেতু এখন খুব বেশি টাইম পাওয়া যায় না, তো একদিনের ঝটিকা সফরে যে এনজয়মেন্ট ওরা দিয়েছে সেটা অবশ্যই অতুলনীয়। তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। আশা করি তোমাদের পুরুলিয়ার ট্রিপের ব্লগগুলো খুব ভালো লাগবে। তো সেই সিরিজ আসতে চলেছে, তোমরা অবশ্যই দেখো এবং একটু স্কিপ না করে দেখো, কারণ বসন্তের পুরুলিয়া তোমরা জানো খুব সুন্দর। আর আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব সেই ভাইবসটা তুলে আনার, এবং যেটা তোমাদের সামনে খুব শিগগিরই আসতে চলেছে। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ওই বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো, যেটা অল, যেটা যে জায়গাটা, যাতে সব নোটিফিকেশান তোমাদের কাছে আসতে পারে। আর অবশ্যই লাইক শেয়ার এটা তো করো, আর অনেক অনেক কমেন্ট করো। কমেন্ট পেলে আমাদেরও, আমার অন্তত খুব ভালো লাগে। আর আমি কীরকমভাবে তোমাদের কাছে পুরুলিয়াকে রিপ্রেজেন্ট করেছি সেটা তো তোমরা দেখতেই পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। চলো, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।